হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট পর্ব 7। প্রথমে জানিয়ে রাখি, আমার পর্ব আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার রাত 10টায়। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রকম সত্যি ঘটনা প্রতি শনিবার ও রবিবার আসতেই থাকে। আজ তোমাদের যে ঘটনা শোনাবো সেটি কোনো সাধারণ ঘটনা না, সেটি একটি গল্প। কারণ এটা কোনো রিয়েল ইনসিডেন্ট থেকে তোলা নয়। গল্পটির নাম বন্দি আত্মার কাহিনী। চলো শুরু করা যাক। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্ত বাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পয়সাও আছে। নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজও পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি। জন্ম মৃত্যু এর দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবু আমার এই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যুর কথা মাত্র একটা কথা। দেহটা সামগ্রিক খোলস ছাড়া আর কিছুই না। জন্মের আগে ও মৃত্যুর পরে আত্মা বেঁচে থাকে। খুব জোরে তর্ক চালাচ্ছি। আমিও বুঝবো না, আর অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ শোরগোল। চমকে মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে দেখলাম, পথের ওপাশে ফুটপাতের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড় সৃষ্টি হয়েছে। আমার ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। ফুটপাতের উপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুইজনের বিশেষ বন্ধু। ভিড়ের মধ্যে একজন লোক জিজ্ঞাসা করলে উত্তর দেন, উনি বারান্দা থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর বৈঠকখানার তক্তপোষের উপর শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলাম। পরীক্ষার পর বুঝলাম গতিক সুবিধের নয়। সুরেনবাবুর দেহের উপরটা গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ এই অনুমান করতে পারলাম। অনন্তবাবুকে বললাম, এর মৃত্যুর আর বেশি দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনবাবুর স্ত্রী, ছেলে, মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে। বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা কি করব? বললাম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম একজন। ফোনে খবর পেয়েই সে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা যাবেন। আমি বললাম, অনন্তবাবু, যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এক্ষুনি একটা চিঠি লিখুন। তিনি বললেন, ঠিকানাও জানি, চিঠি না করে দিচ্ছি। কিন্তু আপনারা বলছেন সুরেনবাবু এক্ষুনি মারা যাবেন। হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয়ও নেই কাছাকাছি। সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হতে পারে। মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি ওকে কোনো রকম ভাবে আর কয়েকটা দিন বাঁচিয়ে রাখতে পারে। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব। এতক্ষণ মৃত্যু ওর দেহের ভিতর প্রবেশ করেছে, উনি মারা গেলেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতর মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর
হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব? ডাক্তার ঘোষ সবিনয়ে বললেন, আপনি কি বলছেন? আমি হতভম্বের মতো অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলাম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটাইজম এর কথা জানেন? বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগ নিদ্রা। আমি বললাম, জানি। আর এও জানি যে হিপনোটাইজিজমের আপনার দেশজোড়া খ্যাতি আছে, কিন্তু তার কথা এখানে কেন? অনন্তবাবু বললেন, আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। আমি বললাম, তাতে ফল কি হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? অনন্তবাবু বললেন, মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না, তবে যোগনিদ্রায় একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে। সে যে কি আমি বলতে পারছি না। তবে না, থাক, আর কথা বলার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখের দিকে তখন মৃত্যুর যন্ত্রণা ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপর বিশেষ কৌশল হাত চালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন, তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ডকারখানা দেখতে লাগলাম। কয়েক মুহূর্তের পরে তেমনি হস্তচালনা করতে করতে অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবু কোনো রকম ভাবান্তর হলো না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন। স্বাভাবিক কণ্ঠে জবাব হলো, কি? তিনি বললেন, তোমার কি কষ্ট হচ্ছে? সুরেনবাবু বললেন, না। অনন্তবাবু জিজ্ঞাসা করলেন, তবে? আর ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, আহ! অনন্তবাবু বললেন, তুমি কি ঘুমোচ্ছ? সুরেন বললেন, হ্যাঁ, আর আমায় ডেকো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। অনন্তবাবু বললেন, তবে তুমি ঘুমাও, কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো, তোমাকে সাড়া দিতে হবে। সুরেনবাবু বললেন, সাড়া দেব, এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। সুরেনবাবু দুই চোখ মুদে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? অনন্তবাবু বললেন, হ্যাঁ। ডাক্তার ঘোষ বললেন, অসম্ভব, তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। অনন্তবাবু বললেন, বেশ, কাল সকালে এসে দেখবেন। ডক্টর ঘোষ বললেন, আসব, যদি জানি অসম্ভবকে সম্ভব হবে না। তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুললেন, কাল সকালে আমি আসছি। পরের দিন সকালে বহু কাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামি দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম বৈঠকখানার সমস্ত জানালা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহে পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই, কাল রাতেই ওর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন, না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ বোজা,
মুখ হাঁ করা। আমি বললাম, আর কেন অনন্তবাবু, এইবার এর সৎকার্যর ব্যবস্থা করুন। অনন্তবাবু বললেন, হরিদ্বারে চিঠি পাঠিয়েছি, আগে সুরেনের স্ত্রী তার ছেলেমেয়েরা আসুক। আমি বললাম, সে কি, তৎক্ষণাৎ দেহের কি হবে বুঝতে পারছেন? অনন্তবাবু বলল, দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আরেকবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে? সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা মানুষ কখনো কথা কয়? তিনি আবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, আমি ডাকছি। সুরেন, সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলাম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপারে জিভখানা যেন ছটফট করছে। আবার বললেন, সুরেন, সুরেন। সুরেনবাবু চোয়াল ও ওষ্ঠাধরের একটু নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখ বিবর থেকে অদ্ভুত স্বরে এই কথাগুলো বেরোলো, আহ, আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমাচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিখণ্ডের অতল গহ্বরের ভিতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডক্টর ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। তার মুখ চোখে উদ্ভ্রান্তের মতো হয়ে গেছে। অনন্তবাবু বললেন, সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? উত্তরে এলো, না না, আমি ঘুমোচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। অনন্তবাবু বললেন, সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, আপনার কি এর মধ্যে কোনো বক্তব্য আছে? ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন, না। সুরেনবাবুর কণ্ঠে কি রকম মনে হলো? তিনি বললেন, ভয়ানক। মানুষের গলার ভিতরে যে এরকম বীভৎস আওয়াজ বেরোতে পারে এটা ধারণা অতীতেও ছিল না। ও তো মানুষের কণ্ঠ নয়, যেন অমানসিক ধ্বনি মাত্রা, কিন্তু ও ধ্বনি আসছে সুরেনের গলার ভিতর থেকেই। সুরেনকে আর ব্যস্ত করব না, ও এখন ঘুমিয়ে থাক। বোধহয় পরশুদিন সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আর একবার আপনাকে ডাকবো। আসবেন তো? ডাক্তার ঘোষে উত্তর দিলেন, নিশ্চয়ই আসব। এ যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আজ অনন্তবাবু আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। ক্রন্দনের ধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভিতরে গিয়ে ঢুকলাম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে ও এক মেয়ে। সকলেরই চক্ষু অশ্রু ও কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। চোখ বুজে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমনি ভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসাব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গ্রীষ্মকাল, তাই এবছর পড়েছে আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃদু শীতল ও কাষ্ঠ আড়ষ্ট হয়ে গেলেও তা একটুও পচেনি ও ফুলেও ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসে গেছেন। হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছে, তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সাড়া দিলাম। যদিও আমার বুকের ভিতর জাগলো কম্পন। মৃতদেহের উপর খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভিতরের জিভখানা
হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন করে উঠে বললেন, ওগো, তাহলে তুমি সত্যিই বেঁচে আছো? ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরের পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে। আহ, আবার কেন ডাকাডাকি? বলছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন, ওগো, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। মৃতদেহ বললে, ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। স্ত্রী বলে উঠলেন, তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে কথা কইছো কেমন করে? আবার মৃতদেহ বলে উঠল, আমি এখন মৃতদেহের ভিতরে বন্দী হয়ে আছি। স্ত্রী বললেন, বন্দি কেন? সুরেনবাবু বললেন, তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সামনে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি তার যে সমস্ত ইচ্ছাশক্তি প্রবলভাবে নিযুক্ত করেন সেটা বোঝা যায় তার চেহারাই দেখে। তার কপালের উপর শিরাগুলো এবং কণ্ঠের উপর মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং টাটকা রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম, আর কেন? তোমার জন্যই এই কদিন সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি। এইবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপর আছড়ে পড়ে বললেন, অনন্তবাবু, অনন্তবাবু, আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার শোক। মনে করব আমি বিধবা নই। অনন্তবাবুর মুখ ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ মা, আমি তাই করব। আরো কিছুদিন এইভাবে থাক। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত করো, সংযত হও। তারপর আমরা যা করবার করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছে। তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতর মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমি বললাম, আমারও, এখন বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও ওই ইচ্ছে, চলুন আমরা বাইরে যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার সেই তক্তপোষে, তাতে কোনো পচন ধরেনি। ইতিমধ্যে অদ্ভুত খবর শুনে দল দল বাইরের লোক ও খবরের কাগজের লোক, সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবুর খাপ্পা হয়ে উঠেছিলেন। বাইরের লোকেরা আর ভিতরে ঢুকতে পায় না, কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারদিকে ভীষণ উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানান জাতির লোক কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবু জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম সুরেনবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকেই দেখি একখানা চেয়ারের ওপর বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন, তার ভাবভঙ্গি ক্রুদ্ধ বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনছেন? হ্যাঁ, ব্যাপার কি? তিনি বললেন, আজ সুরেনের যোগনিদ্রা ভাঙাবো।
তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছে। এরকম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য করব? প্রবল ইচ্ছা শক্তির সীমা আছে। এই জন্যই আপনাদের ডেকেছি, আপনাকেও ডাক্তার ঘোষকেও। তারপর আর একটা কি কথা জানেন, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। আমি বললাম, কেন? অনন্তবাবু বললেন, বোধ হয় প্রকৃতির আইন ভঙ্গ করছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্যের পথে নিয়ে যেতে চান, আমি হচ্ছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো এক প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মার অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর না। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, এ ব্যাপারে উপরে আজকেই জবনিকা ফেলে দেব। কারোর মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। গোড়া থেকে যখন সঙ্গে আছেন, আজ শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তর মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল। দেহর নিঃশ্বাস নিস্পন্দন। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি ডাকছি সুরেন। আরো 7 মিনিট কাটল। অনন্তবাবুর উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে আমি কি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখন নেই? না না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো এর অন্যরকম। সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। এইবার উন্মুক্ত দন্ত কণ্ঠকিত মুখ বিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটপট করতে লাগলো জিহ্বাখানা। অনন্তবাবু বললেন, সুরেন। উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তনাদ, যেন আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিনও শোনেনি তেমন আর্তনাদ। ছেলে মেয়েরাও ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদেরও অবস্থা শোচনীয়। অনন্তবাবু বলতে লাগলেন, সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও। মৃতদেহের মধ্যে থেকে জবাব এলো, শান্ত হব? তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃখ যন্ত্রণা। নিশিদিন কাঁদছি আর ছটফট করছি। মৃত্যুর পরও এ কি শাস্তি? আর কেন? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আজকের স্বর আরো বিকট ও ভয়াল এবং আসছে যেন আরো 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 দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিলাম সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তপোষের উপর পড়ে রয়েছে সুরেনবাবুর দেহে বদলে যাওয়া নরকঙ্কাল। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলাম। তো এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই রকম ধরনের গল্প বা সত্যি ঘটনা আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার রাত 10টায়। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট।